প্রথমেই নমস্কার, শুভ সন্ধ্যা প্রত্যেককে। বলি, প্রথম আমি ক্ষমা প্রার্থী। আমার 8টায় আসার কথা ছিল, কিন্তু আমি আসতে পারিনি। হ্যাঁ, আমি আসতে পারিনি, আমার দেরি হয়েছে 10-15 মিনিট। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ সময় একটা ভীষণ মূল্যবান জিনিস। এটার যদি কোনো কারণে অপচয় করা হয়, তার ক্ষতি কতটা সেটা আমরা প্রত্যেকেই জানি, এবং খুব ভুল না হয়ে থাকলে প্রত্যেকেই তার কম বেশি আমরা স্বীকার করেছি। হ্যাঁ, মোফাজ্জল লস্কর বলছি, শুরু করেন। হ্যাঁ, শুরু করেছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, যেটা জন্য আজকে আমার আশা, আমি একটু অন্য বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করি, সেই বিষয়ে কথা বলতে আজকে এসেছি। সময়ের জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিলাম। তার কারণ হচ্ছে এই সময়টারই আসলে ভীষণ অভাব। বর্তমান যে প্রেক্ষিতে আমরা ডিএলএড রেগুলার যারা প্রার্থী রয়েছি, আজকে ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করছি, তাদের কাছে সময়টা বড্ড কম। অন দ্য রেসপেক্ট অফ এভরিথিং, আমাদের পরিবারেতে একটা চাকরির জন্য, এবং 1 এপ্রিল আমাদের যে যে বিএড মানে ইন সার্ভিস যারা বিএড রয়েছেন, তাদের যে শুনানিটা রয়েছে, সেই শুনানিটারও এই দুটো রেসপেক্টে কম বেশি এগুলোকে নিয়ে আমি একটু বলবো। তার আগে একটা ছোট্ট গল্প বলি। দেখুন, একটা কথা বলি, এই বইটা আমি সবসময় নিয়ে ঘুরি। এটা উল্টো দিকে দেখা যাচ্ছে, ঠিক কথাই। সাউন্ড কম হচ্ছে? ওকে ওকে ওকে, এক মিনিট আমি দেখছি। হ্যাঁ, সাউন্ড কম হচ্ছে? এখনও কি সাউন্ড কম হচ্ছে? যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমি ফ্যানটা অফ করে দিচ্ছি। জাস্ট এক মিনিট। হ্যাঁ, তাতে যদি বোঝা যায় এবার ঠিক আছে কি? সাউন্ড এবার ঠিক আছে? আচ্ছা, বেশি সময় নেব না। এই বইটা জানেন তো, আমি মনে করি প্রত্যেকের একবার অন্তত পড়া উচিত। এই বইটা ভীষণ পড়া উচিত। কেন আমি প্রসঙ্গে আসছি, তার আগে একটা ছোট্ট গল্প বলি। গল্পটা হচ্ছে এরকম ধরনের। একজন বেলুনওয়ালা প্রত্যেক দিন মেলায় যেতেন, ঠিক আছে? মেলায় গিয়ে উনি বেলুন বিক্রি করার চেষ্টা করতেন, কিন্তু খুব একটা সেরকম বেলুন বিক্রি হতো না। কোনোভাবেই বেলুন বিক্রি হচ্ছে না, কিনছে না বাচ্চাদের যারা গার্জিয়ান, তারাও এসে কোনো রকমভাবে সেটা কিনছে না। তো হঠাৎ করে বাচ্চারা খুব একটা আকৃষ্টও হচ্ছে না। এখন বিষয় হচ্ছে, হঠাৎ করে সেই বেলুনওয়ালার মনে হলো যে ওটার মধ্যে একটু ওই গ্যাস বেলুন বলে না, একটু গ্যাস দিয়ে দিই। দেওয়ার পরে উনি একটা বেলুনকে জাস্ট সুতোটা খুলে ছেড়ে দিলেন, ঠিক আছে? তো দেখা গেল বেলুনটা উঠতে উঠতে একদম দূর আকাশের দিকে চলে যাচ্ছে। যখনই ঘটনাটা ঘটলো, কিছুক্ষণের মধ্যেই প্রচুর বাচ্চারা আবার আসতে শুরু করলো। প্রচুর বাচ্চারা এখানে আসতে শুরু করলো এবং বেলুনগুলো কিনতে শুরু করলো। তো সেই বেলুনগুলো দেখা গেল নিমেষের মধ্যে, তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুরোপুরি বিক্রি হয়ে গেল। এখন বিষয় হচ্ছে, এইটার থেকে আমরা আমি এই গল্পটা কেন বললাম, এটার থেকে আমরা কি শিখতে পারি? এটার থেকে আমরা একটাই জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে অ্যাটিটিউড যদি আমরা পরিবর্তন করে দিই না, কত কিছুর পরিবর্তন হয়ে যেতে পারে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন অনেকেই ভাববেন যে হ্যাঁ, ডিএলএড ঐক্যমঞ্চে এসে তুমি এই গল্পটা কেন বলছো? এই গল্পটার সাথে ওই 1 তারিখের যে মামলাটা রয়েছে না, মানে আমাদের ডিএলএডদের যে বিষয়টা ভীষণভাবে জড়িয়ে আছে না, এইটা ভীষণ সঙ্গত। কেন জানেন তো? এই যে আজকে আমরা এই যে পরিস্থিতিটার মুখোমুখি হয়েছি, 11ই আগস্টের পরে তো আমরা কখনো কেউ ভাবিনি। আমি কিন্তু আইনের কথা বলবো না, আইনের কথা মোহিত, তারপরে সুভাষদা, এরা প্রত্যেকে বলে দিয়েছে। আমি আইনের কথাই বলবো না। আমি শুধু এইটুকু বলতে চাইছি যে আমাদের তাগিদটা এখনও আসছে না কেন? আমাদের এই তাগিদগুলো কেন এখনো পর্যন্ত আসছে না, যেটা সব থেকে বেশি দরকার? আমরা কি জীবনের প্রতি যে অ্যাটিটিউড, মানে কিন্তু মেজাজ দেখানো নয়, কারোর সাথে গম্ভীর হয়ে কথা বলা নয়, কাউকে অ্যাভয়েড করা নয়, মানে অ্যাটিটিউড মানে এই অর্থে যদি আমি ব্যবহার করি, তাহলে সেটা দেখা যাবে, সেটা হচ্ছে দৃষ্টিকোণ। আমরা জীবনকে কিভাবে দেখছি। আজকে একবার যারা যে ইয়ারেতে ডিএলএড করেছেন, একবার জাস্ট ভেবে দেখুন তো, এমনকি সমস্ত পরিবার হতে পারে যারা খুব সচ্ছল নয়? নিশ্চয়ই। কত কষ্ট করে ডিএলএড সার্টিফিকেটটাকে আমাদেরকে আনতে হয়েছে, 2 বছর পড়াশুনো করে, প্র্যাকটিস টিচিং করে, তার এক্সটার্নাল পরীক্ষা দিয়ে, সমস্ত কিছু করে। তারপরেও কিন্তু আমরা খুব একটা স্বাভাবিক জায়গায় ছিলাম না। কিন্তু 11th অফ অগাস্ট যখন 2023-এ সুপ্রিম কোর্ট থেকে যখন বিএডদের এগেনস্টে রায় এলো, এবং এটা পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে গেল আমাদের দেশে সর্বোচ্চ ন্যায় আদালতের যারা অনারেবল জাস্টিস ছিলেন, তাদের কলমের আঁচড়ে, যে না, প্রাইমারি স্কুলে শিক্ষকতা করার জন্য, প্রাথমিক স্কুলে শিক্ষকতা করার জন্য একমাত্র ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যাদের রয়েছে, তারাই একমাত্র এলিজেবল। বিএড যারা, তারা নেই, তারা কিন্তু কেউ নয়। তা সত্ত্বেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু সন্ঝার ঝামেলা, ক্লারিফিকেশন মামলা হ্যান ত্যান করে উঠে এসেছে। তো আজকে আমরা যে জায়গাটার উপর দাঁড়িয়ে রয়েছি, বলার অপেক্ষা রাখে না। যদি ইন সার্ভিসটা ওই দিনেতে বাতিল হয়ে যান, খুব ভালো বিষয়, কোথাও কোনো সমস্যা কিছু নেই। এই জন্য রমেশ বিয়াল স্যারকে যারা দিয়েছেন, অর্থ সাহায্য করেছেন, অবশ্যই তাদেরকে স্বাগত। কিন্তু দেখা যাচ্ছে যে 20 তারিখে আমাদের 2খানা আয় ফাইল কিন্তু জমা পড়েছে। এটা আমাদের কপালে একটা ভাঁজ তৈরি করেছে। কেন ভাঁজ তৈরি করেছে? আয় ফাইলটা নিশ্চয়ই ডিএলএডরা করতে যাবে না, করেছেন তাহলে বিএডরাই। তাহলে বিএডরা যদি ওখানে করতে গেছেন, আমরা কিন্তু জানি না কী জন্য গেছেন, এবং ওরা যে করেছেন এটা ন্যায়সঙ্গত। আমি আবারও বলছি, ওপেন প্ল্যাটফর্মে ন্যায়সঙ্গত, কারণ প্রত্যেকের চাকরি দরকার। তো ওনারাও শিক্ষকতা করবেন, আমরাও শিক্ষকতা করব। আমাদের দেশের সর্বোচ্চ ন্যায় আদালত শুধুমাত্র এই জিনিসটা বলে দিয়েছেন যে কারা কোন ক্ষেত্রের জন্য প্রযোজ্য।
আমি কিন্তু কোনো বিএডদের যারা শিক্ষক তাদেরকে কোনো খারাপ কথা বলতে চাই না, তাদের উদ্দেশ্যে কোনো কটু মন্তব্য করতে চাই না এবং বিরোধিতাও করতে চাই না। তাদের ক্ষেত্র আছে, তারা সেখানে সফল হন, তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা। কিন্তু যখন দেশের সর্বোচ্চ ন্যায় আদালত বলে দিয়েছেন যে না, ডিএলএডরাই প্রাথমিকের জন্য এলিজিবল, সেখানে একটা আইএ ফাইল করে যদি কোনো কারণে সেই রায়টাকে কোনো রকম এদিক ওদিক করার চেষ্টা করা হয়, বলুন তো এতদিন ধরে আমরা যে আন্দোলন করলাম, এত যে ধর্ণা মঞ্চ করলাম, এত যে অবস্থান বিক্ষোভ করলাম, লাস্ট আমরা যে মিছিলটা করেছি 4th মার্চ, এই যে বড় একটা শিয়ালদা থেকে শ্যামবাজার পর্যন্ত র্যালি করলাম, কত দূর দূর থেকে আপনারা এসেছিলেন প্রত্যেকে। কেন, কিসের জন্য? ভেবে দেখুন, আপনাদের যতটা চাকরিটা দরকার না, তার থেকেও আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন, একবার চোখটা বন্ধ করে শুধু নিজেদের বাবা মায়ের কথাটা ভাবুন, ভেবে দেখুন তারা কি আশায় আপনাদেরকে পাঠিয়েছিল। একটাই তো কারণ, যে না, আমার ছেলে বা আমার মেয়ে শিক্ষক হোক এবং একটা চাকরি পাক, তাই না? আর আপনি যখন ডিএলএড করেছিলেন তখন কি ছিল, তখন আপনার টার্গেট কী ছিল বা আপনার দৃষ্টিকোণ কী ছিল, যে আমি শিক্ষকতা করতে চাই। তো যেখানে আপনার দৃষ্টিকোণ ছিল আপনি শিক্ষকতা করতে চান, সেই জায়গা থেকে আজকে একদম সাফল্যের দোরগোড়ায় এসে আপনি পিছিয়ে যাবেন। এবার মনে হতেই পারে যে হ্যাঁ, আমি টাকা কেন দেবো, তাই না? যে আমার টাকা দেওয়ার কী দরকার, ও তো দিচ্ছে। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, সাপোজ দুজনেই অল্টার করে ভাবছে ও দেবে, আর আরেকজন যে অপরপক্ষ সে ভাবছে ও দেবে, তাহলে কি সত্যি কেউ দিতে পারবে? পারবে না নিশ্চয়ই। আরও একটা সত্যি কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এটা তো আমরা করি না, আমরা ভাবিও না, কেন ভাবি না জানি না। একটু আপনাদের সাথে স্বীকার করছি, আজকে আপনাদের সামনে ফেস করছি একটাই কারণে, কারণ এগুলো আমাদের প্রত্যেকটা সাধারণ এরকম মধ্যবিত্ত পরিবারে এগুলো আমাদের মাথায় আসে। আমি তো একজন সাধারণ টেট পাস প্রার্থী, তাই না? তো আমার মাথায় এসেছে মানে আমি বিশ্বাস করি যতজন বন্ধু এখানে রয়েছেন তাদের প্রত্যেকের মাথাতে এসেছে, তাই না? প্রত্যেকের মাথাতেই এটা এসেছে। তো বিষয়টা হচ্ছে এরকম ধরনের যে আমরা প্রত্যেকে যদি অল্প 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 করে কিছু সাহায্য করি না, কাউকে বেশি পরিমাণ দিতে হবে না। এমনও হবে যাদের সত্যি, আমি নিজে ব্যক্তিগতভাবে অনেককে ফোন করেছি, আমি কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেছি। কেউ ধার করেছে, কেউ এই কথা বলেছে, দাদা নিজের টিফিন বাঁচিয়ে না এইটুকু দিতে পেরেছি, কতটা আমি অ্যামাউন্ট বলবো না, কিন্তু দিয়েছেন, খুব কষ্ট হয়েছে, এইটুকু মনে হয়েছে যদি কিছু করতে পারতাম। কিন্তু তারপরেই মনে হয়েছে আমিও তো ওরই মতো, আমি ওর জন্য সর্বোচ্চ যেটা করতে পারি সেটা হচ্ছে আমার সমস্ত বন্ধুদের কাছে এই যে সোশ্যাল মিডিয়া, এর থ্রু দিয়ে, এই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে পুরো বিষয়টা বলতে পারি যে আপনারাও এগিয়ে আসুন, এটা আমাদের মারাত্মক একটা বড় সুযোগ এবং বলা ভালো শেষ সুযোগ। হতেই তো পারে এই ঘটনাটা যে ওই দিনের পর থেকে আর বিএডদের কোনো অস্তিত্বই আমাদের ডিএলএডদের ওপরে থাকলো না, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়, তাই না? আরেকটা কথা বলি, এটা আমি কখনো বিশ্বাস করি না, সেটা হচ্ছে যারা ডিএলএড এখানে রয়েছেন এই মুহূর্তে, যারা দেখছেন বা পরে দেখবেন, কেউ কি এমন আছেন যে না ঠিক আছে চলো যা হচ্ছে হোক, যদি বিএডরা আসবে, আমার কোনো অসুবিধার কিছু নেই? নিশ্চয়ই না। তার মানে স্বাদ সকলেরই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সাধ্য। আমরা একটা কথা ছোটবেলা থেকে শুনে এসেছি, দেখবেন যে কোনো একটা কিছু কাজ যদি করতে হয় না, তাহলে সাধ্য আর সাধের মধ্যে একটা মিলন দরকার। আমাদের স্বাদ কিন্তু প্রত্যেকের রয়েছে, কিন্তু সাধ্যটা কী করে হবে সেটা তো আপনাদেরকে এগিয়ে আসতে হবে, তাই না? তাই আপনারা যদি এগিয়ে এসে সাহায্যের হাতটা না বাড়িয়ে দেন, তাহলে আমরা কোথায় যাই বলুন? এখানে তো আপনারও স্বার্থ রয়েছে, আপনাদের প্রত্যেকের স্বার্থ রয়েছে, তাই না? আমার একার তো স্বার্থ রয়েছে এমনটা নয়, সেই তাগিদটা ফিল করতে হবে। আর ওই যে শুরুতে একটা কথা বললাম না, যে মাপ চেয়ে নিচ্ছে, আমার 16 মিনিট দেরি হয়ে গেল বলে। কেন মাপ চেয়ে নিলাম জানেন? এই কারণেই নিলাম, সেটা হচ্ছে সময় কি অদ্ভুত জিনিস দেখুন। এখন আমি যদি বলি যে 8টা থেকে আমি লাইভ করতে চাই, পারবো, আমি 8টা থেকে আবার লাইভ করতে পারবো। সেটা আজকে নয়, সেটা আগামীকাল সকাল 8টা, না হলে আগামীকাল রাত্রি 8টা। এই 8টাটা কি আর কোনোভাবে ফেরত পাবো না। তেমনি 1 এপ্রিল চলে যাওয়ার পরে আমরা যদি বলি যে আমরা এত টাকা করে দিতে রাজি আছি, আমরা 2000 টাকা দেবো, 5000 টাকা দেবো, আর তখন কিছু করার থাকবে না আমাদের হাতে, ঠিক আছে? একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই বইটার কথা বলছিলাম না, এটা আমি প্রায় প্রত্যেক দিনই একটু একটু করে পড়ি। এর ফার্স্ট লাইনটা কি লেখা আছে জানেন? এর ফার্স্ট লাইনটা আমি একটু পড়ছি। বলছে উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি। এটার মানে কি জানেন? এটার মানে আমি জানি, আপনারা প্রত্যেকেই জানেন, আমি জাস্ট একটু বন্ধু হিসাবে ইলাবোরেট করে নিচ্ছি। যারা বিজয়ী হয় তারা নতুন কিছু করে না, তারা আর 5টা সাধারণের যে কাজ সেই কাজটাই করে, কিন্তু নতুনভাবে করে, অন্য রকমভাবে করে। এটাই হচ্ছে এই যে লাইনটা, এটা আপনাদের কাছে হয়তো উল্টোভাবে আসছে, এইটাই হচ্ছে এই লাইনটা। কি, যেখানে লেখা আছে ইউ ক্যান উইন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, শিব থেরার লেখা, খুব মোটিভেশনাল একটা বই। বলছে উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি। যারা বিজয়ী হয় তারা কিন্তু আলাদা করে কিছু করে, তারা যেটা করে সেটা অন্য রকমভাবে করে, আর 5জন যা করছে সেটাই করছে, তাদের অ্যাপ্রোচটা আলাদা, ঠিক আছে? তো আপনাদের মনে হতেই পারে যে আমরা কেন রমেশ রুয়েল স্যারকে দিয়েছি, তো আমরা এখানে কেন দেব? আপনারা এখানে দেবেন কারণ ওটা সর্বভারতীয় প্রেক্ষিত, আর এটা আমাদের 22দের, যেটা পশ্চিমবঙ্গের যারা ডিএলএড পাস করেছে, 2022 টেট পাস করেছে তাদের, এটা তাদের জন্য, এটা আপনার নিজের জন্য। আর ওটা আপনারা যারা দিয়েছেন সেখানেও স্বাগত, সেখান থেকেও যদি রায় ভালো বেরিয়ে আসে সেটাও আমাদের জন্য। মোদ্দা কথা, ওই একটা ছোটোবেলায় কথা পড়েছিলাম না, বিনা যুদ্ধে না ছাড়িব সুচাগ্র মেদিনী, এটা হচ্ছে সেরকম। আমরা যদি লড়াই যখন আমাদেরকে করতে হবে, তখন রণসাজে সজ্জিত হয়ে করাটাই খুব ভালো জিনিস। আরেকটা ভালো জিনিস বলি, অনেকে এটা নিয়ে অনেকে গ্রুপেতে দিচ্ছে, বা অনেকে বলছে যে দেখো দাদা বিএডরা এটা বলছে, এরকম খারাপ কথা বলছে, ডিএলএডদেরকে বলছে এটা করছে। এটা আমি বিএড, এখানে অনেক ভেরিফাইড যেহেতু নয়, অনেক বিএডরাও রয়েছেন, তারাও রয়েছেন, তাদেরকেও আমার তরফ থেকে শ্রদ্ধা। তার কারণ প্রাথমিক শিক্ষকরা যে বেসটা, যে গ্রাউন্ডটা তৈরি করবে ছোটো ছোটো বাচ্চাদের,
তাদেরকেই আপনারা আরও বড়োভাবে মানে কি বলবো, মানে আমরা যে কাঠামোটা তৈরি করে দিচ্ছি সেটার উপর তার যে স্ট্রাকচারটা আপনারা আরও ভালো করে যখন দেবেন, পলিশড স্ট্রাকচার, সেটার দায়িত্ব আপনাদের। সুতরাং এটার জন্য আপনাদেরকেও আন্দোলন করতে হবে ডিএলএডদের মতো। এর জন্য খারাপ কথা বলার কিছু নেই। আর দিনের শেষে বিএড হোক বা ডিএলএড হোক, সবাই তো শিক্ষক, তাই আচরণ শিক্ষক সুলভ হোক প্রত্যেকের। কোনো ডিএলএড বন্ধু আমার, কোনো বিএড বন্ধু আমার, যারাই থাকুন না কেন, এটুকুই বলবো, আচরণটা খুব ভালো করে করুন। আচরণ যেন শিক্ষক সুলভ হয়। আজকে আপনি যদি এরকম আচরণ করতে থাকেন, এটুকু আমি বলতে পারি, একটা টাইম পর এমন সময় আসবে যখন আপনি কিন্তু মানে সবার সাথে এরকম আচরণ করতে থাকবেন। তখন কী হবে, সেই জায়গাটা তো শিক্ষক কুলের জায়গাটাই তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। সুতরাং আমাদের এই যে শিক্ষক প্যাটার্নিটি, সেটা প্রফেসর হতে পারে, সেটা ইউনিভার্সিটি লেভেলে হতে পারে, সেটা প্রাথমিক স্তরে হতে পারে, মাধ্যমিক স্তরে হতে পারে, এটা কিন্তু আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যেন কখনো কোনো রকমভাবেই এমন কোনো আচরণ না করে ফেলি যেটা অশিক্ষক সুলভ হবে। কেমন? আর সুপ্রিম কোর্টের যে লড়াই, অনেকেই কিন্তু অনেক কথা বলেছে, আপনারা শুনেছেন। ওখানে আমাদের অনারেবল লয়ার হিসাবে বিএডদের তরফ থেকে অভিষেক মনু সিংভি স্যার থাকতে পারেন, হ্যাঁ আমাদের তরফ থেকেও কপিল সিব্বল স্যার থাকতে পারেন। তার মানে লড়াই কিন্তু মারাত্মক জোরদার হবে। আর এই লড়াইটা যদি আমাদের 22-এর তরফ থেকে যদি একটা আঁচড়ও না দিতে হয়, তাহলে ফান্ডিংটা কিন্তু মাস্ট। ফান্ডিং কিন্তু আপনাদেরকে করতেই হবে। কেন ফান্ডিং করতে হবে এটা আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। একটা ছোট্ট লাইন পড়ি, খুব সুন্দর একটা লাইন, সাকসেস নিয়ে বলছে, ঠিক আছে? আমরা তো সাকসেসের পিছনেই দৌড়াচ্ছি, তাহলে আপনাদের কাছে আরও অনেকটা পরিষ্কার হয়ে যাবে। সাকসেসে বলছে হোয়াট ইজ সাকসেস? সাফল্য অ্যাকচুয়ালি কি বলছে, ইউ নিড টু কিপ ইউর মাইন্ড অন হোয়াট ইউ ওয়ান্ট। মানে আপনাকে সাকসেস হিসাবে এটা মাথায় রাখতে হবে যে আপনি কি চাইছেন। আপনি কি চাইছেন যে আপনার প্রাথমিক শিক্ষা মানে শিক্ষকের যে চাকরিটা সেটা হোক, আর নট হোয়াট ইউ ডোন্ট ওয়ান্ট, এবং সেটা নয় যেটা আপনি চাইছেন না। তাহলে আপনারা প্রত্যেকে যদি চেয়ে থাকেন ওই দিন 22-এর গায়ে একটা আঁচড়ও আমরা লাগতে দেবো না, তার জন্য কিন্তু ফান্ডিংটা অবশ্যই করে করতে হবে। তার কারণ হচ্ছে এটা সুপ্রিম কোর্ট, এটা হাইকোর্ট নয়। 1 তারিখ পেরিয়ে গেলে কেউ আপনাকে ফান্ডিংয়ের জন্য বলবে না, তার কারণ তো আপনার এই কেসটার কোনো জায়গাই থাকবে না। এবার 1 তারিখে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালো, যদি আপনারা সাহায্য না করেন, একদম শেষ মুহূর্তে এসে আমাদেরকে আটকে যেতে হলো। এটা আমাদের কাছে কি কম কষ্টের বলুন তো? আমি বিশ্বাস করি এখানে যতজন আছেন বা এই যে ভিডিওটা যারা দেখবেন পরবর্তীকালে, এই লাইভটা যারা পরবর্তীকালে দেখবেন, তারা প্রত্যেকে অন্তত এইটুকু অনুধাবন করতে পারবেন যে 1 তারিখটা কতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই অবশ্যই করে আমাদেরকে এটার জন্য কিন্তু ফান্ডিং করতেই হবে, এবং যাতে করে কোনো রকম 2022-এর গায়ে একটা আঁচড়ও না লাগতে পারে। হতেই তো পারে বিএডরা অন্যরকমভাবে, তারা তো অন্যায় কিছু করছে না, তারা আইনি পথে আগাচ্ছে। সুতরাং আমরাও আইনের রাস্তাটা যাতে শক্ত করতে পারি, দৃঢ় করতে পারি, তাহলে তার জন্য ফান্ডিংটা ভীষণ দরকার। আমাদেরকেও খুব শক্ত একজন লয়ারকেই কিন্তু দিতে হবে। অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, আমি জানি না প্রত্যেকের উত্তর হয়তো দিতে পারবো না, অনেকটা সময় নিয়ে নিয়েছি। জীবনের প্রথম লাইভ, সেটাও আপনাদের সকলের সাথে, মানে ভবিষ্যতের আমার সতীর্থদের সাথে শেয়ার করতে পারলাম, খুব ভালো লাগছে। একটা ছোট্ট রিকোয়েস্ট যে আপনারা আছেন তো পাশে, অ্যাটলিস্ট অন্তত থাম ইমপ্রেশনটা দেবেন, তাহলে অন্তত একটু কমেন্ট বক্সে অল্প কিছু যদি কমেন্ট দেখতে পাই খুব ভালো লাগবে। আমি জ্ঞান দেওয়ার আপনাদেরকে কেউ নই, একজন বন্ধু হিসাবে আমার যেটুকু মানে আমার অনুভব যেটা হয়েছে, মানে এমনও আমার দিন গেছে 2-3 দিন আমি হয়তো সত্যি কথা বলতে গেলে ঘুমাতেই পারিনি যে কী হতে পারে। এত কষ্ট করে, এত লড়াই করে শেষ পর্যন্ত এরকম জায়গায় পৌঁছে গেলাম। এটা হয়তো মানে আমরা যেন আস্তে আস্তে পিছিয়ে পড়ছি। তারপর পরবর্তীকালে আমি যখন অ্যাডমিন প্যানেলের সাথে কথা বলি, সমস্ত কিছু করি, তারপরে তারাও দেখছিলেন, আমরা প্রত্যেকে দেখছিলাম, যেই মোমেন্টে আই ফাইলটা হয়েছে সেই মোমেন্টে আমরা কিন্তু স্টেপ নিয়েছি। তার কারণ হচ্ছে, না হলে ইন সার্ভিসদের ব্যাপার নিয়ে আমাদের তো এত হেডেক নেওয়ার কিছু জায়গা ছিল না, তাই না? যাই হোক, অনেকেই দেখছেন এই মুহূর্তে, আমি চিনতে পারছি ফটো দেখে হাফিজুর স্যারকে। আচ্ছা, আর হ্যাঁ একটা জিনিস, অনেকেই আমি যখন ফোন করি অনেকেই বলেন যে আমাকে দাদা স্যার ম্যাডাম বলার দরকার নেই। বিশ্বাস করুন, আমি আপনাদেরকে স্যার ম্যাডাম বলছি না, আমি বলছি আপনাদের ভবিষ্যতের ওই পোস্টটাকে, যেটাতে আপনারা চাকরি করতে চলেছেন, শিক্ষক তো আপনারা, আপনাদের ওই পদটাকে সম্মান জানিয়ে আমি স্যার বা ম্যাডাম বলে থাকি। আমি কিন্তু আপনাদেরকে বলছি না এটা, কেমন? সুতরাং এটা আমি বলে থাকি একটাই কারণে, যাতে আপনারা প্রথম থেকে বুঝতে পারেন আপনারা কিন্তু প্রায় স্যার বা ম্যাডাম হওয়ার দোরগোড়াতে এসে পৌঁছে গেছেন। অনেকক্ষণ বকবক করলাম। কালকে দোল পূর্ণিমার প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আর হয়তো কেউ লাইভে আসবে না, তাই ঐক্যমঞ্চের পক্ষ থেকে, ঐক্যমঞ্চের সমস্ত সহযোদ্ধাদেরকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আগামীকালকে প্রত্যেকে খুব ভালো করে দোল উৎসব কাটান এবং ফান্ডিংটা অবশ্যই করে করুন। এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ পরের দোলটা যেন এরকম একটা প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে না কাটে। সেদিন যেন আপনি শিক্ষক অন্তত বা শিক্ষিকা হয়ে যেতে পারেন এবং গোটা পরিবারকে নিয়ে আরও অনেক বড় করে দোল উৎসব পালন করতে পারেন। সাথে একটা ছোট্ট সতর্কতা বলি, এটা মানে এই ক্ষেত্রে এই বিষয়ের আলোচনার বাইরে, কিন্তু তবুও বলি, সেটা হচ্ছে আমরা দোলে আনন্দ করি ঠিক কথা, কিন্তু আমাদের আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়। বিশেষ করে অবলা প্রাণী যারা, কুকুর গরু যারা রয়েছে, তাদের গায়ে প্লিজ এমন কোনো রং দিয়ে দেবেন না যাতে করে তারা তো কথা বলতে পারে না। সুতরাং তাদের কিন্তু এটাতে প্রচণ্ড কষ্ট হয়, এবং আমরা দেখি প্রত্যেক বছর দোলের পরে প্রচুর পশু পাখি মারা যায়। মানে এটা কিন্তু একটা মানে কী বলবো, প্রকৃতিগত ভারসাম্যও নষ্ট হয়, এবং এটা আমাদের মানুষ হিসেবে করা উচিত নয়। বিশেষ করে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যেহেতু রয়েছেন, যে স্তরেই হোক, বিএড হোক ডিএলএড হোক, প্রত্যেকের কাছে অনুরোধ, এবং আপনারাও আপনাদের বন্ধুদের সাথে সেটা ভাগ করে নেবেন, এটুকু আশা রাখি। এবং অবশ্যই করে ফান্ডিংটা করুন। আমি একজন সাধারণ 22 স্টেট পাস প্রার্থী হয়ে বলছি, আমি ফান্ডিং করেছি। প্রত্যেকের কাছে আমার করজোড়ে অনুরোধ। আমি কখনো আসিনি, প্রথমবার আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হলো। আমার মতো অত্যন্ত সামান্য একটা ছেলের এই সব এত বড় বড় কথাগুলোকে 39 জন এখনও রয়েছেন শুনলেন, তার জন্য প্রত্যেকে আমার শ্রদ্ধা, প্রত্যেককে আমার শ্রদ্ধা কুর্নিশ, এবং মানে
অভিনন্দন এবং অবশ্যই সংগ্রামী শুভেচ্ছা এবং ভালোবাসা আগামীকাল দোল পূর্ণিমার জন্য। আর কি বলা যায়, আর এটুকুই বলা যায়, আপনারাও যেহেতু শিক্ষক, সুতরাং আমার তরফ থেকে নতমস্তকে প্রণাম। প্রত্যেকে অবশ্যই করে ফান্ডিংটা করুন। ফান্ডিং খুব স্লথ হয়ে গেছে, ফান্ডিংটা কিন্তু আমাদের অবশ্যই করে চাই। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আপনাদের দ্রুত সফলতা কামনা করি। আজকে এটুকুই, কালকে দোল ভালো করে কাটান, পরিবারের সকলকে ভালো রাখবেন, কেমন? আমি লাইভটা এরপর এখান থেকে শেষ করব। আমি নিজেও জানি না লাইভ কোথা থেকে কাটি। আচ্ছা, ফিনিশ যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা, তাই তো? ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য। এখনও 44 জন রয়েছেন। ওকে, থ্যাংক ইউ।